আমরা চলে যাচ্ছি 12 ক আপিলে মুলতবি। দেখেন, এই আপিলে আমরা যে টাইম পিটিশন দিই না, এই আপিলে টাইম পিটিশন মঞ্জুর করতে পারে কোন পক্ষের কতবার এবং কোন কোন গ্রাউন্ডসে, সেটা হচ্ছে আলোচনা হবে হচ্ছে 12 কতে। দেখেন, খরচ ছাড়া খরচ ছাড়া হচ্ছে উভয় পক্ষ 3টা করে মুলতবি নিতে পারবেন। মানে টোটাল হচ্ছে 6টা, খরচ ছাড়া হচ্ছে 6টা কি করতে পারবেন, মুলতবি নিতে পারবেন। আমরা রিসেন্টলি একটা রিভিশনে আপনার একজন আহ, আপনার এই আর কি রিভিশনকারী আপনার হাজির ছিল, আর অপর পক্ষে আপনার হাজির ছিল না। তার পিটিশন মঞ্জুর করলো এবং 1000 টাকা আপনার কস্টে মঞ্জুর করলো এবং বলে দিল যে এই কস্টের টাকা হচ্ছে আপনি রিভিশনকারীকে প্রদান করবেন, বিচারক। ঠিক আছে, তো এখন এই যে উভয় পক্ষে 3টি করে কি খরচ সারা হচ্ছে কি করতে পারবেন, আপিলে হচ্ছে মুলতবি করতে পারবেন। এখন এই তিনটার অধিক যদি আপনার মুলতবির জন্য ন্যূনতম 200 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত অপর পক্ষকে কি করতে হবে, খরচ প্রদান করতে হবে। তাহলে এই তিনটা আপনার মুলতবি হচ্ছে আপনি কি করতে পারবেন, খরচ ছাড়া নিতে পারবেন। এবং তারপরে গিয়ে যদি আপনি কোনো মুলতবি নিতে চান, সেটা অসংখ্যবার হইতে পারে, কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। আপনি যতবারই নেন আপনার খরচ ধরা হবে 200 টাকা থেকে 1000 টাকা, 200 টাকা থেকে 1000 টাকা। এই খরচ সহ কয়টি মুলতবি মঞ্জুর করবে তা উল্লেখ করা হয়নি। এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। তাহলে খরচ ছাড়া হচ্ছে উভয় পক্ষের 3টা কইরা, আর খরচ ছাড়া খরচ সহ এখানে অসংখ্যবার নিতে পারেন। এটা বিচারকের ডিসক্রিশনারি পাওয়ার। এখন এই যে খরচের কথা বলা হইল, বিচারক বলল যে 1000 টাকা খরচ প্রদান করবেন। খরচ প্রদানে যদি ব্যর্থ হয়, আপিলকারী যদি ব্যর্থ হয়, তাহলে আপিলটা খারিজ হয়ে যাবে। আর যদি অপর পক্ষ যদি হয়, তাহলে হচ্ছে একতরফাভাবে নিষ্পত্তি হয়ে যাবে, একতরফাভাবে নিষ্পত্তি হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপিল পুনরুজ্জীবিত করা। আপিল তো আপনার মুলতবি করুক আর আপনার খারিজ করুক, আর হচ্ছে খারিজ করুক অথবা একতরফাভাবে নিষ্পত্তি করুক, যাই করুক না কেন, পরবর্তীতে আবার আপিলটা কি করা যাবে, আপনার পুনর্জীবিত করা যাবে। এখন এই আপিল পুনর্জীবিত করার জন্য 30 দিনের মধ্যে হচ্ছে আপনার কি করতে হবে, আবেদন করতে হবে। 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। এখন এই আবেদন করতে হলে আবার খরচ দেওয়া লাগবে হচ্ছে আপনার 200 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। আর এই যে আপনার আপিল পুনর্জীবিত, এটা হচ্ছে আপনার একবারের বেশি আপনি আপিল পুনর্জীবিত করার আবেদন মঞ্জুর করাইতে পারবেন না। তাহলে বিচারক সর্বোচ্চ আপিল পুনর্জীবিত করতে পারে একবার। কতবার পারে, একবার। তাহলে এখানে খরচ কত টাকা, 2000 টাকা থেকে 200 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। আর সর্বোচ্চ একবার হচ্ছে আপিল পুনর্জীবিত করতে পারবেন। এটা হচ্ছে আপনার এই 12 ক, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা একটু আপনারা এখানে দেখবেন। তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে যে আপিল খরচ ছাড়া হচ্ছে 3টা করে মুলতবি করবেন উভয় পক্ষে, এবং খরচ সহ হচ্ছে আপনার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। আর যে খরচ, এই খরচ দিতে যদি আপনার ব্যর্থ হয় আপিলকারী, তাহলে হচ্ছে আপনার আপিলকারী হইলে আপিলটা খারিজ করে দিবেন। আর যদি অপর পক্ষ হয় তাহলে কি করবেন, একতরফাভাবে নিষ্পত্তি করবেন, একতরফাভাবে নিষ্পত্তি করবেন। এখন মামলাটা খারিজ হোক অথবা একতরফাভাবে নিষ্পত্তি হোক, যাই হোক না কেন, আপিলটা পরবর্তীতে আবার পুনর্জীবিত করা যাবে। পুনর্জীবিত করতে হলে আপনার 200 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত কস্ট দিতে হবে
এবং এই পুনর্জীবিত আপনার বিচারক একবারের বেশি করবেন না, একবারের বেশি করবেন না। এটা হচ্ছে আপনার বিধি হচ্ছে 12 ক, এইটা হচ্ছে আপনার এই 12 কর বিধান, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিধি। তারপর আমরা চলে যাব হচ্ছে আপিল এই 15 কতে। বিধি হচ্ছে 15 ক, এখানে বলতেছে তদবিরের অভাবে আপিল হচ্ছে পরিচালনা করা, তদবির আপিল পরিচালনা করা। এটা হচ্ছে আপনার আপিলকারীকে হাইকোর্টের বিধি মোতাবেক আপিল পরিচালনার পদক্ষেপ নেওয়ার প্রয়োজন এবং পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আপিল খারিজ করে দিতে পারেন, অন্য কোনো আদেশ প্রদান করতে পারেন। আপনি একটা আপিল করলেন, আপিল করার পর আপনার কোনো খোঁজ খবর নেই, আপনি কোনো পিটিশন দিচ্ছেন না, কোনো খোঁজ খবর নাই, টোটালি আপনার কোনো খোঁজ খবর নাই, টোটালি আপনার কোনো খোঁজ খবর নাই, তখন বিচারক কি করবেন? আপিলটা খারিজ করে দিবেন, অথবা অন্য কোনো আদেশ প্রদান করবেন, অথবা অন্য কোনো আদেশ প্রদান করবেন। আপনি একটা আপিল করলেন, আপিল করার পর আপনার 1 বছর যাবৎ কোনো খোঁজ খবর নাই, এই 1 বছর যাবৎ কোথাও আপনি খোঁজ খবর না থাকা মানে কি আপনি কোনো তদবির করতেছেন না, তদারকি করতেছেন না, আপনি কনসার্ন না। যখন আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন না, তখন বিচারকের ওই আপিলটা রাখার আর কোনো যৌক্তিকতা থাকে না। সুতরাং আপনি আপিল করবেন, আপনি কনসাস থাকবেন না, আপনার তো কনসাস থাকা উচিত এবং এটা হচ্ছে আপনার দায়িত্ব। যখন আপনি কনসাস থাকবেন না, তখন হচ্ছে আপনার আপিলটা খারিজ করে দিবে। তাহলে আপনি যদি আপিল করে যদি তদবির না করেন, তাহলে আপনার আপিলটা হচ্ছে খারিজ করে দিবে। তাহলে আপিল হলো খারিজ করে দিতে পারে এবং অন্য কোনো আদেশ প্রদান করতে পারে, এমনকি ওয়ারেন্ট ইস্যু করতে পারে। তারপরে বিধি হচ্ছে 17তে যাবেন, আপিলকারীর অনুপস্থিতির কারণে আপিল খারিজ করা। দেখেন, এই যে আপিলকারী আমরা দেখলাম যে 15 কতে আপিলকারী যদি তদবির না করে তাহলে হচ্ছে আপিলটা খারিজ করবেন, আর 17তে দেখলাম যে আপিলকারী যদি ক্রমাগতভাবে অনুপস্থিত থাকে, আপিলকারী উপস্থিত না থাকলে আপিল খারিজ, আর অপর পক্ষ যদি আপনার অনুপস্থিত থাকে তাহলে হচ্ছে একতরফাভাবে নিষ্পত্তি, একতরফাভাবে নিষ্পত্তি। আমরা জানি যে বাদী অনুপস্থিত থাকলে হলো খারিজ হয়, আর বিবাদী হচ্ছে অনুপস্থিত থাকলে একতরফাভাবে নিষ্পত্তি হয়। এখন বিধি হচ্ছে 19-এ চলে যাব, এখানে বলতেছে অনুপস্থিতির জন্য খারিজ হলে আপিল পুনর্গ্রহণ। আমরা এই যে 15 ক, 17 পড়লাম, 12 ক পড়লাম, তাহলে এই যে এই বিষয়গুলো আমরা পুনরায় আপিল শুনানি অথবা পুনরায় গ্রহণ, যদি খারিজ করে দেয়, একতরফাভাবে নিষ্পত্তি করে, তাহলে পুনরায় গ্রহণ কোন কোন ক্ষেত্রে করবে, কেন করবে, এটা বলা হচ্ছে 19-এর ক এবং 19। দেখেন, আপিল যদি অনুপস্থিতির কারণে যদি আপিল খারিজ করে দেয়, সেক্ষেত্রে আপিলকারী আপিল আদালতে পুনর্গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। এখানে কিন্তু পুনর্গ্রহণের কথা বলা হয়েছে, নট পুনর্হিয়ারিং। এখানে বলা হয়েছে আপনার পুনর্গ্রহণ। তারপর দেখেন, এটা আপনারা কেন বললাম, এটা আপনারা পরবর্তী বিধিতে গেলে পরে বুঝতে পারবেন। আপিল পুনর্গ্রহণের জন্য আবেদন করতে পারবেন, না মঞ্জুর আপনার মঞ্জুর করতে পারবেন অথবা প্রত্যাখ্যান করতে পারবেন। যদি যেটাই করুক বা না করুক, সেখানে আপনি কি করতে পারবেন? আপিল করতে পারবেন। আপিল পুনর্গ্রহণের জন্য যদি আপনি কোনো আবেদন করেন, এই আবেদনটা যদি আপনার কি করে প্রত্যাখ্যান করুক অথবা মঞ্জুর করুক, যাই করুক না কেন, আপনি কি করতে পারবেন? আপিল করতে পারবেন। নো নো নো, প্লিজ একটু কারেকশন আছে। বিষয়টা হচ্ছে, যদি আপিল পুনর্গ্রহণের আবেদন যদি আপনার না মঞ্জুর করে বা প্রত্যাখ্যান করে, তাহলে আপনি আপিল করতে পারবেন। আর যদি মঞ্জুর করে, তাহলে আপনি রিভিশন করতে পারবেন, তাহলে আপনি রিভিশন করতে পারবেন। হ্যাঁ, তারপর আমরা চলে যাব 19-এর কতে। এখানে বলতেছে আপিল সরাসরি পুনর্গ্রহণের আবেদন। আপিল সরাসরি পুনর্গ্রহণের আবেদন। আমরা জানি যে আহ, আবেদন 2 রকমের করা যায়, একটা হচ্ছে নর্মাল আবেদন, আর একটা হচ্ছে সরাসরি বা দ্রুত কার্যকর, যেটা সেটার জন্য। তো এখন বিলম্ব এড়ানোর জন্য, বিচার ত্বরান্বিত করার জন্য আপিলকারী পর্যাপ্ত কারণে সন্তুষ্টতা যদি করতে পারে বিচারককে, তাহলে সাক্ষ্য উপস্থাপনের নির্দেশ প্রদান না করে
সরাসরি আপিল পুনর্গ্রহণের নির্দেশ প্রদান করতে পারেন, বিচারক করতে পারবেন। এটা হচ্ছে এফিডেভিট সহ 30 দিনের মধ্যে আবেদন করতে হয়। আপনার পুনর্গ্রহণের জন্য আবেদন, সরাসরি পুনর্গ্রহণের জন্য আবেদন, তাহলে কি করতে হবে? এফিডেভিট সহ 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। সর্বোচ্চ একবার পুনর্গ্রহণের আবেদন করা যাবে, 30 দিনের মধ্যে আপনার আবেদন করতে হবে। এটা হচ্ছে সরাসরি পুনর্গ্রহণের আবেদন। তারপর আমরা চলে যাব যে যদি আপিলটা যদি আপনার এক্সপার্টি হয়, যদি এক্সপার্টি হয় তাহলে পুনর্শুনানির জন্য আবেদন করতে হবে। আমরা বিধি 19-এ দেখলাম যে পুনর্গ্রহণের আবেদন, আর বিধি 21-এ দেখব হচ্ছে আমরা পুনর্শুনানির জন্য আবেদন। আর বিধি আপনার 19-এর কতে দেখলাম যে সরাসরি পুনর্গ্রহণের জন্য আবেদন, আর 21-এর কতে দেখব আমরা সরাসরি পুনর্শুনানির জন্য আবেদন। দেখেন, এই অপরপক্ষ আপনার একতরফা ডিগ্রি হলে তার আপনার বিরুদ্ধে আবেদন করতে পারবেন পুনর্শুনানির জন্য। এখানে নোটিশ যথাযথভাবে জারি হয় নাই, যথেষ্ট কারণে উপস্থিত হতে পারে নাই, এই অজুহাতে আদালতে আপনার কি করতে পারবেন? আপিল পুনর্শুনানির জন্য আবেদন করতে পারবেন। প্রত্যাখ্যান হলে আপিল করা যাবে, মঞ্জুর হলে রিভিশন করা যাবে। এই যে পুনর্শুনানির জন্য আবেদন যদি বিচারক যদি মঞ্জুর করে তাহলে রিভিশন করতে পারবেন, আর যদি প্রত্যাখ্যান করে তাহলে আপিল করতে পারবেন। এবার আমরা চলে যাবো যে বিধি হচ্ছে 21-এর ক। 21-এর ক বলে সরাসরি আপিল পুনর্শুনানির জন্য আবেদন। সরাসরি আপিল পুনর্শুনানির জন্য আবেদন, এফিডেভিট সহ 30 দিনের মধ্যে আপিল পুনর্শুনানির জন্য আবেদন করতে হবে। আদালত পুনর্শুনানির আবেদন মঞ্জুর করবেন সর্বোচ্চ একবার, এবং এখানে এক্সপার্টের ক্ষেত্রে 3000 টাকা হচ্ছে আপনার কি করতে হবে? কস্ট দাখিল করতে হবে, সর্বোচ্চ 3000 টাকা। এখন বিচারক অন্য কোনো আদেশও দিতে পারে। প্রত্যাখ্যান যদি করে তাহলে আপিল, আর যদি রিভিশন মঞ্জুর যদি করে তাহলে হচ্ছে রিভিশন করতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে এই যে 12-র ক, 15-র ক, 17, এই 3টা ধারার হচ্ছে আপনার প্রতিকার দেওয়া আছে 19-এর ক, 19 ধারা 19 বিধিতে, আর আছে 21 বিধি আর 21-এর কতে, 21-এর কতে। এখন এই আপনার 19-19-এর ক আর 21-21-এর ক। হ্যাঁ, হ্যালো, মানে পুনর্শুনানির আবেদন যখন মঞ্জুর, হ্যাঁ ভাই, হ্যাঁ ইউসুফ, আমি ইউসুফ বলতে চাইলাম। হ্যাঁ ভাই, পুনর্শুনানির আবেদন যদি মঞ্জুর করে তাহলে রিভিশন কেন করা লাগবে আবার? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ধরো তুমি হচ্ছে একটা মামলার হচ্ছে প্রতিবাদী, মানে আপিলকারী না, অপর পক্ষ। তো এখন তুমি তো আপিল করো নাই, আপিল করছে আরেকজন। আরেকজন যখন আপিল করছে তখন তুমি হচ্ছে, তোমাকে নোটিশ জারি করা হয়েছে, তুমি কোর্টে উপস্থিত নাই, ক্রমাগতভাবে তুমি উপস্থিত নাই। উপস্থিত না থাকার কারণে তুমি যেহেতু প্রতিবাদী বা উপরপক্ষ, সেহেতু হচ্ছে বিচারক কি করেছে? মামলাটা আপিলটা এক্সপার্টি ওয়েতে কি করেছে? নিষ্পত্তি করে দিছে, মানে একতরফাভাবে নিষ্পত্তি করে দিছে। যখন একতরফাভাবে নিষ্পত্তি করে দিয়েছে, তুমি 2 বছর পরে কোর্টে হাজির হয়েছ। 2 বছর পরে কোর্টে হাজির হওয়ার পরে তুমি কি বলতেছো কোর্টকে? যে এই আপিলটা পুনরায় শুনানির জন্য রাখা হোক, পুনরায় শুনানি করা হোক। এখন এই তোমার এই আবেদনটা যদি আদালত যদি মঞ্জুর করে, তাহলে যে হচ্ছে আপিলকারী, যে আপিল করেছিল, সে হচ্ছে রিভিশন করতে পারবে। আর তোমার এই আবেদনটা যদি প্রত্যাখ্যান করে, তাহলে তুমি আবার পুনরায় আপিল করতে পারবা, তুমি আপিল করতে পারবা। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। ঠিক জি আছে, জি, ক্লিয়ার। তাহলে এ হচ্ছে 19-19-এর ক, আর হচ্ছে 21-21-এর ক। এখন আমরা চলে যাব হচ্ছে বিধি হচ্ছে 23-এ। এখানে বলছে আপিল আদালত কর্তৃক মামলা পুনর্প্রেরণ, রিমান্ড অফ কেস বাই অ্যাপিলেট কোর্ট। আমরা জানি যে ফৌজদারি মামলাতে রিমান্ড বলতে বোঝায় পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ, কিন্তু দেওয়ানি কার্যবিধিতে
রিমান্ড বলতে বোঝায় মামলাটা পুনরায় বিচারের জন্য প্রেরণ, পুনরায় আর আমরা তো মামলাটা এটা পড়ছিলাম নিম্ন রিমান্ড দুই আদালতে প্রকার। বিচারের জন্য প্রেরণ। আর আমরা এটা পড়ছিলাম তো রিমান্ড দুই প্রকার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ফৌজদারি মামলায় রিমান্ড বলতে বোঝাচ্ছে হচ্ছে মামলাটা আসামিকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য প্রেরণ। আর দেওয়ানিতে হচ্ছে রিমান্ড বলতে বোঝায় যে মামলাটাই নিম্ন আদালতে আবার বিচারের জন্য বিচারের। প্রেরণ। এটা বলা আছে, বিধি হচ্ছে 23, বিধি হচ্ছে 23। এখন মামলার প্রাথমিক বিষয়ের উপর নিষ্পত্তি করে থাকলে এবং আপিলে উক্ত ডিগ্রি বাতিল হয়ে বা আপিল আদালত উপযুক্ত মনে করলে মামলাটি পুনর্প্রেরণের আদেশ দিতে পারবেন। যদি উপযুক্ত মনে করে বা একটা মামলার প্রিমিয়া ফেসি যদি থাকে যে মামলাটা পুনরায় আবার বিচারের জন্য পাঠানো প্রয়োজন, তাহলে বিচারক কি করতে পারবে? রিমান্ডের আদেশ দিতে পারবে। এই রিমান্ড হচ্ছে যে নিম্ন আদালতে আবার পুনরায় বিচারের জন্য পাঠানো। এখন দেখেন আমরা এই যে ভাইয়া তাহলে ভিডিও- রিভিউ আবার একটু বলেন প্লিজ, একটু ক্লিয়ার করে প্রশ্ন করবেন প্লিজ। মানে ওই যে হ্যাঁ, উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে যদি বিচারের জন্য আবার পুনরায় পাঠানো হয়, সেটা তো বুঝলাম যে এই রিমান্ড। তাহলে এই যে রিভিউ কোনটা তাহলে? রিভিউ কোন রায়ের বিরুদ্ধে এই ইয়ে থাকলে ওইটাকে রিভিউ বলে। রিভিউর কোন রায়ের অসঙ্গতি ওই থাকলে আদালত যে থেকে আবেদন করে তাকে আচ্ছা, আমি ক্লিয়ার করে বলছি, আপনারা সবাই মিউট করেন, আমি বলি শোনেন। রিভিউটা হচ্ছে যে আদালতে ডিগ্রি প্রদান করেছে, রায় প্রদান করেছে, আপনার আদেশ প্রদান করেছে, সেই আদালতের ওই আদেশটাই পুনরায় বিবেচনার জন্য ওই আদালতে আবেদন করা। যে বিজ্ঞ আদালত, আপনি এই আদেশটা গত এতইং তারিখে দিয়েছিলেন, আমি আপনার এই আদেশটা আপনাকেই আবার পুনরায় চেক করার জন্য বা দেখার জন্য অনুরোধ করতেছি। যে আদালতে যে ডিগ্রিটা দিয়েছে ওই আদালতেই পুনরায় তারই আদেশ তাকেই আবার পুনরায় দেখার জন্য অনুরোধ করা হচ্ছে রিভিউ। আই হোপ ক্লিয়ার। হ্যাঁ, তারপর দেখেন আমরা বিধি হচ্ছে 23 পড়লাম। এখন আমরা বিধি হচ্ছে দেখেন 22 হচ্ছে পাল্টা আপিল, পাল্টা আপত্তি, ক্রস অবজেকশন। এই যে এটা কথা বলা আছে হচ্ছে আপনার বিধি হচ্ছে 22-এ মামলার সিদ্ধান্ত আংশিক বাদীর অনুকূলে, আংশিক হচ্ছে বিবাদীর অনুকূলে। তখন বাদী একটি আপিল, বিবাদী আরেকটি আপিল দায়ের করতে পারে। এইটাকেই বলা হচ্ছে আপনার ক্রস আপিল। ক্রস আপিল আমরা জানি যে একটা মামলায় প্রাথমিক ডিগ্রি হইতে পারে, চূড়ান্ত ডিগ্রি হইতে পারে। প্রাথমিক ডিগ্রি হচ্ছে বাদীর অনুকূলে গেছে আর চূড়ান্ত ডিগ্রি হচ্ছে বিবাদীর অনুকূলে চলে গেছে। এখন পরবর্তীতে কি হইতে পারে? আপনার বাদী আপিল করতে পারে, আবার বিবাদীও আপিল করতে পারে। এই যে আপনার একই বিষয়বস্তু নিয়ে একটা পার্ট হচ্ছে বাদীর অনুকূলে গেল, আরেকটা পার্ট হচ্ছে বিবাদীর অনুকূলে গেল, তখন হচ্ছে ক্রসলি হচ্ছে আপনার আপিল করতে পারবে। এটাই হচ্ছে আপনার ক্রস আপিল। এটা বলা আছে হচ্ছে বিধি হচ্ছে 22-এ। এটা গুরুত্বপূর্ণ, এটা আপনার রিটেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, একটু সুন্দর করে করে রাখবেন। আর হচ্ছে ক্রস আপিলের কথা কত বিধিতে বলা আছে, এটা হচ্ছে আপনার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ডিগ্রির যে অংশ তার বিরুদ্ধে, সে অংশের বিরুদ্ধে তিনি কি করতে পারেন? আপিল দায়ের না করলে তিনি উক্ত ডিগ্রির বিরুদ্ধে আপত্তি দাখিল করে, তাহলে তাকে পাল্টা আপত্তি বলে। আমরা দেখলাম যে ক্রস আপিল আর হচ্ছে ক্রস অবজেকশন। এখন আপনি একটা রায়ের বিরুদ্ধে আপনি পিটিশন দিয়ে আপনি কি করতে পারবেন? অবজেকশন জানাইতে পারবেন। এখন এই যে একে অপরের বিরুদ্ধে আপনার আপিল চলাকালীন আপনার কি করতে পারবেন?
অবজেকশন যখন জানাবেন সেটাকে বলে কি হবে, ক্রস অবজেকশন। আদালতের সিদ্ধান্ত মেনে নিয়ে পাল্টা ডিগ্রি বা পাল্টা আপত্তি, পাল্টা ডিগ্রি পাল্টা আপিল কোনোটাই দায়ের নাও করতে পারেন। এখন প্রতিবাদী সেক্ষেত্রে পৃথক আপিল দায়ের করতে পারত, কিন্তু করেনি। নিম্ন আদালতে তার বিরুদ্ধে নিষ্পত্তিকৃত ডিগ্রির ক্ষেত্রে সঙ্গত কারণে সমর্থন না করলে সেই ক্ষেত্রে তিনি পাল্টা আপত্তি দায়ের করতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি আপিল করবেন না, আপনি পরবর্তীতে আপনি আপত্তি দাখিল করলেন। এখন আপিল শুনানির জন্য নির্ধারিত দিনে প্রতিবাদী বা উকিলের উপর নোটিশ জারির 1 মাসের মধ্যে পাল্টা আপত্তি দায়ের করতে হয়। 1 মাসের মধ্যে পাল্টা আপত্তি দায়ের করতে হয়, 1 মাসের মধ্যে। এখন এই পাল্টা আপত্তি আপনার দায়ের করতে হবে ডিগ্রি জারির 1 মাসের মধ্যে। তাহলে দেখেন, এই যে আপনি একটা মামলাতে কি করতে পারতেছেন, একটা পার্ট যদি আপনার পক্ষে আসতেছে, আরেকটা পার্ট যদি আপনার বিপক্ষে যায়, তাহলে আপনি বাদী এবং বিবাদী উভয়ই হচ্ছে আপিল করতে পারতেছে। এটাকে বলতেছে ক্রস আপিল। এখন আমাদের এই যে আমরা পড়েছিলাম হচ্ছে 23 পর্যন্ত। তারপর দেখেন আমরা আবার ধারা 107-এ চলে যাব। 107-এ চলে যাব। এখানে বলতেছে যে আপিল আদালতের ক্ষমতা। আপিল আদালতের ক্ষমতা আবার বলা আছে, বিধি হচ্ছে 23, 24, 25 এবং 27। এই 23, 24, 25, 27 এইগুলো আবার ক, খ, গ, ঘ দিয়ে আপনার ধারা হচ্ছে 107-এ বলা আছে। কোনো মামলা চূড়ান্ত নিষ্পত্তির জন্য পাঠাইতে পারেন, বিধি হচ্ছে, এটা হচ্ছে আপনার ধারা হচ্ছে 107-এর কতে। এই সেম কথাই বলা আছে, বিধি হচ্ছে 24-এ। আবার খতে দেখেন মামলা পুনর্প্রেরণ করার, এই যে টু রিমান্ড এ কেস, এটা বলা আছে কিন্তু বিধি হচ্ছে 23-এ, আর ধারা হচ্ছে 107-এর খতে বলতেছে। তারপর দেখেন 107-এর গতে বলতেছে মামলার বিচার্য বিষয় গঠন এবং সেগুলোকে বিচারতে প্রেরণ, টু রিফর্মস ইস্যুস অ্যান্ড রেফার দেম ফর ট্রায়াল। এটা হচ্ছে বিধি হচ্ছে 25-এ বলতেছে। আরেকটা বলতেছে হচ্ছে 107-এর ঘতে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ এবং অনুরূপ সাক্ষ্য গ্রহণ করার জন্য, এটা বিধি হচ্ছে 27। এখন এগুলোকে আমি সেপারেট করে আলোচনা করতেছি, আপনারা বুঝতে পারবেন। 107 হচ্ছে গুরুত্বপূর্ণ, পাওয়ার অফ অ্যাপিলেট কোর্ট। দেখেন বিধি হচ্ছে 26, বিধি 26-এ বলতেছে নথিপত্রের প্রমাণ যথেষ্ট হলে মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে। কে করতে পারে? আপিল আদালত চূড়ান্তভাবে মামলা নিষ্পত্তি করতে পারেন। তাহলে বিধি 24 অনুযায়ী আপনার কি করতে পারেন? আদালত কোনো মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করে দিতে পারেন। আপিল আদালতের ক্ষমতা, পুনরায় সে বিচারের জন্য পাঠাইতে পারে, পুনরায় সে হচ্ছে আপনার মামলাটা হচ্ছে নিষ্পত্তি করতে পারে, চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে। আবার পুনরায় হচ্ছে চার্জ গঠন করতে পারে, ইস্যু গঠন করতে পারে, বিচার্য বিষয় গঠন করতে পারে এবং বিচারের জন্য পাঠাইতে পারে। আবার নতুন করে সাক্ষ্য গ্রহণ করতে পারে। এই কথাগুলো হচ্ছে আপনার বিধি হচ্ছে 23, 24, 25 এবং 27-এ হচ্ছে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা 24-এ দেখলাম যে হচ্ছে চূড়ান্তভাবে মামলা নিষ্পত্তি করবে, 23-এ দেখলাম কি যে মামলাটা রিমান্ডে পাঠাবে, মানে পুনরায় বিচারের জন্য পাঠাবে। আর হচ্ছে বিধি হচ্ছে 25-এ বলতেছে বিচার্য বিষয় গঠন এবং বিচারতে প্রেরণ, পুনরায় হচ্ছে বিচার্য বিষয় গঠন করবে এবং বিচারের জন্য পাঠাবেন। আর বিধি হচ্ছে 27-এ বলতেছে যদি আপিল দায়ের করার পরে বিচারকের মনে হয় যে মামলাটায় আরও সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন, তাহলে বিচারক কি করতে পারেন? পুনরায় আবার সাক্ষ্য গ্রহণের নির্দেশ প্রদান করতে পারেন। এখন বিচারক নিজেও সাক্ষ্য নিতে পারেন। সাধারণত বিচারক হচ্ছে অন্য কোনো আদালতের কি করে রেফার করে যে আপনি সাক্ষ্য গ্রহণ করে আপনি আবার আমার কাছে পাঠিয়ে দেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার বিধান। তাহলে আমরা এই যে আপিলের যে বিধানগুলো আমরা পাইলাম, আমরা দেখলাম যে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হচ্ছে
উচ্চ আদালতে আপিল করতে হবে। এখন সিভিল জাজ কোর্ট এর বিরুদ্ধে আর সিনিয়র সিভিল জাজ জেলা জজে আপিল করতে হবে। যুগ্ম জেলা জজ হলে যদি 5 কোটি টাকার উপরে যদি আদেশ দেয় তাহলে আপিল করতে হবে হাইকোর্টে, আর যদি কম হয় তাহলে আপিল করতে হবে আপনার হচ্ছে জেলা জজের নিকট। এখন আপিল করতে পারবে মামলার পক্ষ প্রতিনিধি, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি অথবা ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এখন 96 আমরা পড়লাম হচ্ছে আদি এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে। এক্সপার্টির যদি হয় তাহলে সেই এক্সপার্টির ক্ষেত্রে যদি কোনো আদেশ দেয় সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। আবার আমরা পড়লাম যে কম্প্রোমাইজ ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে আপিল করা যায় না, কম্প্রোমাইজ ডিগ্রির ক্ষেত্রে আপিল দায়ের করা যায় না। আর আপিলটা দায়ের করতে হবে মেমোরান্ডাম অফ আপিল অনুযায়ী। এটা আপিলকারী আর হচ্ছে অ্যাডভোকেট হচ্ছে সিগনেচার করবেন এবং পরবর্তীতে হচ্ছে আপনার নির্দিষ্ট একটা দিন নির্ধারণ করবেন যেটা হচ্ছে শুনানির জন্য। এবং এই আপিল করার পরে আপনার এই অ্যাপিলেট কোর্ট আর হচ্ছে ট্রায়াল কোর্ট এই 2 কোর্টই হচ্ছে আপনার কি করতে পারবেন, এই ডিগ্রি জারিটা আপনার স্থগিত রাখতে পারবেন। বিধি হচ্ছে পাস, বিধি হচ্ছে পাস। তারপর হচ্ছে আপিলে মুলতবি খরচ ছাড়া হচ্ছে 3টার খরচ অসংখ্যবার আপিলে মুলতবি করতে পারবেন। খরচ দিতে ব্যর্থ হলে আপিলকারী হইলে আপিলটা খারিজ করে দিবেন, আর যদি অপর পক্ষ হয় তাহলে একতরফাভাবে নিষ্পত্তি করবেন। এগুলোকে আপনি পুনরায় আবার পুনর্গ্রহণের জন্য আপনার পুনর্জীবিত করার জন্য আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে আপনাকে 200 টাকা থেকে 1000 টাকা খরচ প্রদান করতে হবে। আবার 15 কতে বলতেছে আপনার তদবিরের অভাবে মামলাটা যদি খারিজ করে দেয়, আর 17তে বলতেছে বিধি যে আপনার অনুপস্থিতির কারণে মামলাটা খারিজ অথবা এক্সপার্টি। তখন হচ্ছে আপনার এই যে যদি আপিলকারী হয় তাহলে 19 ক, আর যদি প্রতিবাদী হয় তাহলে আপনার 21 ক। প্রতিবাদী হইলে 21 ক। এই 2টা অনুযায়ী। আর হচ্ছে আপনার যদি প্রতিবাদী হয় সেক্ষেত্রে যদি মামলা আপিলটা যদি এক্সপার্টি করে তাহলে হচ্ছে আপনার কি করতে হবে 3000 টাকা খরচ দিয়ে সরাসরি হচ্ছে শুনানির জন্য আপনার আবেদন করতে হবে। এক্ষেত্রে যদি মঞ্জুর করে তাহলে হচ্ছে রিভিশন করতে হবে, প্রত্যাখ্যান করলে আপিল করতে হবে। এখানে কথা হচ্ছে এই উভয় ক্ষেত্রে হচ্ছে আপনার আবেদন করতে হবে 30 দিনের মধ্যে, উভয় ক্ষেত্রে আবেদন করতে হবে 30 দিনের মধ্যে। এই আপিলটা যখন আপিলেট কোর্ট হচ্ছে আপনার অ্যাডমিট করবে, অ্যাডমিট করার পরে শুনানি করবে, শুনানি করার পরে তারপরে বিচারকের পাওয়ার হচ্ছে আপনার বিচারকটা এই আপিলটা হচ্ছে পুনরায় বিচারের জন্য পাঠাইতে পারেন, আবার চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারেন, বিচার্য বিষয় গঠন করতে পারেন, বিচারতে প্রেরণ করতে পারেন, আর হচ্ছে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারেন। এই হচ্ছে আপনাদের এই আপিলের যে বিধানটা। আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে আপনার এই আদেশ হচ্ছে 43 থেকে শেষ পর্যন্ত আমরা শেষ করে দিব। আমরা পরবর্তী ক্লাসে আমরা দেওয়ানি কার্যবিধি শেষ করে পরবর্তীতে আমরা বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুল পড়ব। তারপরে হচ্ছে আমরা একদম A to Z শুরু থেকে রিভিশন দিব, এবং রিভিশনে আমি কোন কোন জায়গা থেকে কোন কোন প্রশ্ন পরীক্ষাতে আসবে আমি একদম হাতে কলমে আপনাদের দেখাই দিব আমি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? আমি তো মাঝে ক্লাস করছিলাম না, আপনার লিমিটেশন একটা পড়ানো শেষ, ওই ক্লাস কয়েকটা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, যার যে গ্যাপগুলো আছে এখন থেকে কন্টিনিউ করেন, প্রত্যেকটা গ্যাপ হচ্ছে পূরণ হয়ে যাবে। আর হচ্ছে আমি ইউসুফ আমাকে SMS করলে আমি তোমাকে লাইন দেখাই দেবো, ওই লাইনে হাঁটলে তুমি মোটামুটি সবগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কিছু বলার আছে? ভাইয়া, ভাইয়া একটা কোশ্চেন যদি কিছু মনে না করেন। হ্যাঁ শিওর। ভাইয়া, যখন এই যে রিমান্ডে পাঠানো হয় উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে, তখন মানে কোন পর্যায়ে গিয়ে এই রিমান্ডটা দেওয়া হয়? এটা তো আপিলের রিমান্ড। আপিল করার পরে অ্যাপিলেট কোর্ট হচ্ছে রিমান্ডে পাঠাবে। এটা হচ্ছে আপনি হচ্ছে আপিল করলেন, আপিল করার পরে অ্যাপিলেট কোর্ট হচ্ছে মামলাটা পুনরায় বিচারের জন্য নিম্ন আদালতে বা ট্রায়াল কোর্টে আবার পুনরায় পাঠাইলো। বুঝতে পারছেন? তাহলে আপিল স্টেজে আপনি শুনানি কে দেখেন? আর কেউ যে কোনো প্রশ্ন করতে পারেন।
আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কন্টিনিউ পড়ালেখা করেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।